দ্য সাইলেন্ট ম্যানর লেখনতে রয়েছেন ডায়না ইমরোজ লাকি। পার্ট 82। টেলিফোনের ক্রিং ক্রিং শব্দ পেয়ে মায়া বিছানা ছেড়ে উঠে এসে রিসিভার তুলল। কাপা কাপা গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে তৃষ্ণার কণ্ঠস্বরটি ভেসে আসে। সে পুনরায় রিসিভার রেখে দিল। এক বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস না চাইতেও চলে আসে তার। প্ল্যান পাওয়ার চশমাটা খুলে চোখে জমা বিন্দু বিন্দু জল মুছে ফেলল। মাহির তখন দৌড়ে এলো মায়ের কাছে। মায়া দ্রুতই নিজেকে সামলে হাসি ফোটালো মুখে। মাহির আদো আদো কণ্ঠে বলল, মা, দ্য সাইলেন্ট ম্যানার বইটির দ্বিতীয় খণ্ডের পুরো ঘটনা বলো না। কথাগুলো মাহির থেমে থেমে ছোট ছোট শব্দে উচ্চারণ করছিল। বিছানার ওপর থেকে ফারিয়ান বলল, মা, তুমি রাত হলেই কেন কান্না করো? আমি দেখেছি তুমি মাত্রই চোখের জল মুছেছ। মায়া দুই সন্তানের এহেন প্রশ্নের জবাব দিতে পারল না। গলায় বিধি শব্দগুলো সে মাহিরকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেয়। দ্য সাইলেন্ট ম্যানের বইটি দ্বিতীয় খণ্ড হাতে তুলে বলল। তারপর থেকে সে হতবাকি মায়া আর তার স্বামীর কল পায়নি। সে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, সবশেষে 7টি বৎসর কেটে যায় আর তার স্বামীর খোঁজ পায়নি। ফিরে আসবে বলে আর ফিরে আসেনি। ফারিয়ান মায়ের দিকে আর একটু চেপে বসে বলল, মা, দ্য সাইলেন্ট ম্যানারের প্রথম খণ্ড পড়ার সময় তুমি যখন বললে সেই রাখাল বাসিওয়ালা কিছু বলতে চেয়েছিল, কি কথা বলতে চেয়েছিল মা? ফারিয়ানের কথাগুলো বেশ স্পষ্ট। মাত্র 6 বছর বয়সে দুজন যমজ ভাই বোনের বেশ কথা শিখেছে। এতটুকু বয়সে বেশিরভাগ বাচ্চাদের শব্দ উচ্চারণের অস্পষ্টতা থাকে, কিন্তু এতে নেই। মায়া জানালা ধরে বাইরে তাকালো। মনে পড়ে সেই দিনগুলোর কথা। মীর জাফারসন ওরফে মীর হায়দার এর সাথে কাটানো মুহূর্তগুলো, কত শত স্মৃতি জমেছে। আজ যে তার কেবলই ধূলিকণার মতো চারপাশে উঠছে। মনে পড়ে আজ থেকে 7টি বছর আগের কথা। সন্ধে নামার পরে তাকে কল করবে বলে টেলিফোনের কাছে বসে থাকা মেয়েটি আজ 2 সন্তানের জননী। মায়া যেদিন জানতে পারে সে অন্তঃসত্ত্বা, সেদিন খুব আগ্রহ নিয়ে কল করে মীরকে। কলটি আর থাইল্যান্ডে পৌঁছায়নি। একজন ভয়েস প্রোপেটার বলে লাইনটি বিচ্ছিন্ন করে দিয়েছিল। কিছুদিন পর সেই কলের শব্দটি পরিবর্তন হয়ে বলে, আপনি যে নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। ব্যাস, সেদিন থেকে জীবন্ত পাথর বুকে চেপে চেপে বেঁচে আছে মায়া। মরেই যেত। বেশ অনেকবার চেয়েছিল গলায় ফাঁস লাগিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করবে। ঠিক তখনই মনে পড়ে তার অনাগত সন্তানদের কথা। ওদের কি দোষ? আসুক না ওরা দুনিয়ায়, দেখুক হতভাগী মাকে। আজ দেখছে মাকে। দ্য সাইলেন্ট ম্যানার প্রথম ও দ্বিতীয় খণ্ড বইটি পড়ে সেই বিকেল থেকে শোনাচ্ছিল ওদের। মায়া বইটি পড়ে শোনাতে শোনাতে হারিয়ে গিয়েছিল সে অতীতের বাহুডোরে। ফিরে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য 7টি বছর আগের স্মৃতিতে। স্মৃতির বিষাদময় ছায়া থেকে পূর্বের মতনই টেলিফোনের ধ্বনিতেই যেন কম্পিত হয়ে ফিরে আসে সেই জগৎ থেকে। মায়া বারান্দায় আসে। আজ বারান্দায় দেওয়ালগুলো পুরাতন হয়ে গেছে, ধোঁয়াশা হয়ে গেছে। আগের আগের মতো আর রঙিন নেই, চাকচিক্য করছে না। হইচয়ে ভরা, আনন্দে ভরা, সারাদিন মানুষের কোলাহল ভরা বাড়িটি আজ নিস্তব্ধ, নীরব। এ যেন নীরব জমিদার বাড়ি। আলোকিত অন্তরটা আজ মায়ের বড্ড কাঁদে, খুব কাঁদে। সারাদিন কোনো না কোনো বাহানায় টেলিফোনের আশেপাশে ঘুরঘুর করে। যখন রিং বেজে ওঠে সে ছুটে যায়, রিসিভ করে। কিন্তু ওপাশ থেকে আর মীরের কণ্ঠস্বর আসে না। তার অনুরাগী কণ্ঠটা আর ফিরে আসে না। কেবল আসে শুনশান নীরবতা। অন্যের কথা আর মায়ের ভালো লাগে না। অন্যের দেখানো দরদ আর ভালো লাগে না তার। কথা আজকাল হারিয়ে যাচ্ছে। সেও কখনো কখনো হারিয়েই যায়। কিন্তু যখনই ফারিয়ান ও মাহির এসে মা বলে ডাক দেয়, যখন ডাকটা কানে বেঁধে সে আবার বেঁচে থাকার আশা জন্মায়। ওরা জিজ্ঞাসা করে, আজও করছে, বাবা বিদেশ থেকে কবে ফিরবে? এই প্রশ্নের জবাবে যেন তার কাছে নেই। ওরা যখন কথা বলতে শিখেছে ঠিক তখন থেকেই মায়ের একটি ভয়, আতঙ্ক, সংকোচ। বাবা কোথায় জিজ্ঞাসা করলে কি জবাব দেবে সে? নেই যে আর তার জবাব। তবু বলে, আসবে, কাজে গেছে, ফেসে গেছে, চলে আসবে, অপেক্ষা করো আর কিছুদিন। কিছুদিন পার হয়, সময় গড়ায়, তবু তাদের বাবা আর ফিরে আসে না। মায়া অশ্বশালার দিকে তাকিয়ে আছে। আজও অগ্নিন কোনো কারণে হর্ষধ্বনি তুললে মায়া বারান্দায় ছুটে আসে।
এই বুঝি মীর আসলো। অগ্নি নিশ্চয়ই তাকে দেখে হর্ষধ্বনি তুলেছে। ধারণা ভুল হচ্ছে। গত 7 বছর যাবৎ অগ্নিন বোধ হয় তার মহাজনকে না দেখি চিৎকার করছে মাঝে মধ্যে। ও খোঁজে তাকে, আর পায় না, যেমনটি মায়াও পাচ্ছে না। নীরবে সৃষ্টিকর্তার নিকট তাকায়। দেখা যাচ্ছে নীলাকাশটা কত দীর্ঘ বছর ধরে কত শত করে আল্লাহর কাছে চাইছে, প্রার্থনা করছে। কই, সেই ভোরের মতো মীর আর ফিরে আসে না তো। আর কি আসবে না সে? মায়ের চোখের জলে গাল ভিজে যায়, গলা বেয়ে শাড়ির ভাঁজেও পড়ল সেটা। বাচ্চারা দেখে ফেলবে ভেবে ভয়ে মুছে ফেলে সেটা। নয়তো আবার জিজ্ঞাসা করবে, কাঁদছো কেন? এত মিথ্যে বলে পাপ আর অর্জন করতে চায় না মায়া। মায়া কারো পায়ের আওয়াজ পেয়ে সাবধান হলো, চশমাটা ঠিকঠাক করে পরে নিল। পেছন ঘুরে দেখলো আহির মির্জাকে। আজ আলিমনগরে তার আসার কথা ছিল, বাচ্চাদের দেখতে আসবে। কত 2 মাস আগে এসেছিল, কত রাত বলেছিল আসবে। ঘণ্টাখানেক আগে পৌঁছেছে চৌধুরী বাড়ির দোরগোড়াতে। আমজাদ শালুকের সাথে বেশ কিছুক্ষণ আড্ডাও দিয়েছে। মায়া মসৃণ হেসে বলল, কখন এলেন? জ্যোৎস্নার আগমন দেখে নিশ্চয়ই। এসে বিরক্ত করলাম বুঝি? একদমই না ভাইয়া, বাচ্চাদের সাথে একটু গল্প করছিলাম। আগামীকাল ওদের স্কুলের ছুটি, তাই গল্প করে সময় গড় করছিলাম। কোমর ব্যথা হয়ে গেছে, তাই একটু হাঁটছিলাম। বাচ্চাদের সাথে দেখা হয়েছিল? ঘরে ঢুকতেই ঝাঁপিয়ে পড়লো। কিছু উপহার নিয়ে এসেছিলাম, পেয়ে খুব খুশি হয়েছে। ওসবের কোনো দরকার ছিল না ভাইয়া, আমার একটা মাত্র বোনের সন্তান, আমার ভাগ্নি। উপহার ছাড়া এভাবে কিভাবে দেখি বড়দের? বলে হেসে উঠল সে। মায়াও জোরপূর্বক হাসে। আহের রেলিংয়ের পাশে ঘেঁষে দাঁড়ালো। ঘুরে ফিরে ফের শীতের রাজ্যে এসে পড়েছে ধরণীতে। আহের শালটা জড়িয়ে ধরে বলল, দেখতে দেখতে 7টা বছর কেটে গেল। সময় খুব দ্রুত গড়িয়ে যায়, যেন সন্ধান আমার পূর্বেই দিনের আগমন। বাক্যগুলো বলে থামে, মায়ের দিকে ঘুরে তাকালো। তার চোখের জলটা চিকচিক করছে। আহের সে জলটুকু দেখে বলল, আজও চোখের জল ফেলো? এই জল বোধ হয় কোনোদিনও শেষ হবে না, চিরদিনই গড়াবে। আমি কি অপরাধ করেছিলাম? আজও সেই অপরাধের ব্যাখ্যা খুঁজে পাই না। কতই না খোঁজার চেষ্টা করলাম, পেলাম কই। আসবে বলে চলে গেল, এলো না। সন্ধ্যা নামার পর কল করবে, কত কল এলো, কই তার তো আর কল এলো না। আমার সন্তান দুটো কি সারা জীবন এতিমের পরিচয় নিয়ে থাকবে? ওরা যে আজ ওদের বাবা সম্পর্কে বলতে পারছে না। সেদিন এক প্রতিবেশী এতিম বলে সম্বোধন করেই ফেলেছিল। বলে বাপ ফেলে রেখে গেলেও সে সন্তান এতিমই হয়, আর মরে গেলেও এতিম। মায়া ফ্যাঁসফ্যাঁসে কেঁদে উঠল। আহিরের দুঃখ বিচারণ করলো মায়ের কান্না দেখে। বোন বলে ডেকেছে যে, চোখের সামনে বোনকে কাঁদতে দেখলে ভাইয়াদের ভালো লাগে বুঝি। কিন্তু এখানেও একটা দেওয়াল, রক্তের ভাই নয় বলে আজ তার চোখে জলটুকু মুছে দিতে সে পারছে না। এভাবে কেঁদো না, বাচ্চারা দেখবে, ওদের কষ্ট হবে। মায়া ঘরের দিকে একবার তাকালো। আহির ও ফাবিয়ার আহিরের একটা আনা খেলনা নিয়ে খেলছে। মাহির ফাঁকে ফাঁকে দ্য সাইলেরম্যানের বইটি খুলে গভীর মনোযোগ দিয়ে অক্ষরগুলো যেন দেখছে। আহির খুব গল্প শুনতে পছন্দ করে। দ্য সাইলেরম্যানের অসমাপ্ত এবং সমাপ্ত বইয়ের গল্পটা অবাস্তব মনে করে ফারিয়ার না বুঝে কবারই হেসেছিল। কিন্তু মাহির বারবার জিজ্ঞাসা করছিল, এসব কি বাস্তবে হয়েছিল মা? মায়া জবাবে হ্যাঁ বলেছিল। এরপর নিস্তব্ধতা বিরাজ করে। আহির ঘরের ভেতরে এলো। মায়া বইটি বাচ্চাদের হাত থেকে নিয়ে রেখে দেয়। আহিরকে পেয়ে আপাতত আর কিছু খুঁজছে না বাচ্চারা। মামা মামা বলে মাতিয়ে রেখেছে। আহিরও ওদের বেশ আদর করছে। মায়া বিছানা থেকে খেলনাগুলো সরাতে সরাতে আহিরকে লক্ষ্য করে বলল, প্রকাশনা কেমন চলছে? বেশ ভালো। গোয়েন্দাগিরি ছেড়ে প্রকাশনীতে এসে যেন নতুন নতুন জীবনের সাথে পরিচয় হচ্ছি। কোন বইটা ভালো চলছে? দ্য সাইলেরম্যানের অসমাপ্ত কাহিনীটি। যিনি সমাপ্ত করেছেন সেই লেখিকার বইটি, অর্থাৎ দ্য সাইলেরম্যানের 2য় খণ্ড। লেখিকা মায়া। মায়ের হাত দুটো থেমে যায় পাথরের মতো। উদ্বিগ্ন হয়ে তাকালো আহিরের দিকে। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে ফেলল। খেলনাগুলো নিয়ে একটা বাক্সের কাছে এগোয়। ভাবে সেই দিনের কথা। মীর চলে যাওয়ার পর কত রাত সে নির্ঘুম কাটিয়েছে। নীরবে নিভৃতে কেঁদেছে, উদাসীনতায় ভুগেছে। ঠিক সেই সময় হাতে তুলে নিয়েছিল একটি কলম। লিখতে শুরু করে সুফিয়ান হায়দার ও ফারদিয়ানের শেষ পরিণতি, শুরু থেকে শেষ করে মীর হায়দার ও তাদের জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো।
অবশেষে সেই সম্পূর্ণ করেছিল অসম্পূর্ণ বইটিকে। আহির তখন কলকাতায় ফিরে প্রকাশনী দাঁড় করিয়েছিল, আর তার প্রথম প্রকাশনীর বই ছিল দ্য সাইলেন্ট মানার বইটির দ্বিতীয় খণ্ড, যাকে বলা হয় সমাপ্ত খণ্ড। আহির বলল, এভাবে নিজেকে একটু একটু করে শেষ করে দিও না মায়া। নিজের সন্তান দুটোকে নিয়ে ভাবো, ওদের দিকে তাকালে যেন মীরকে দেখতে পাই। মাহির ঠিক ওর বাবার মতো, সেই চোখ, সেই নাক, সেই চঞ্চলতা। ওদের জন্যই তো বেঁচে আছি। মাহির ও ফারিয়ান ছোটাছুটি খেলতে খেলতে বৈঠকখানায় চলে যায়। আহির ওদের দিকে যেই বলতো, মীরের স্মৃতি যেন ওরাই। কিন্তু দুর্ভাগ্য, আমার দেখা গৌরী সেই যে চলে গেল, আর দেখা দিল না। জানি না কোথায় আছে, কেমন আছে। মীর অন্তত যাওয়ার আগে বলে গিয়েছিল ফিরে আসবে বলে, আশ্বাসও দিয়েছিল। আজ হোক বা কাল আসতেও পারে। মায়া চাপা কষ্ট নিয়ে ফের বলল, হয়তো দ্বিতীয় বিয়ে করে সংসার করছে সে। আহির গাল বাঁকিয়ে হাসে বলল, না, মীর নিজেকে করবার করবে, কিন্তু তোমাকে ঠকাবে না। ওর ভালোবাসা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মায়া জানলার পাশে গিয়ে বলল, তবে রাফিদ ভাই থাইল্যান্ডে গিয়ে তাদের বাড়িটি কেন তালাবদ্ধ পেল? বেইনহো থেকে তারা কোথায় গিয়েছে, আর কেনই বা গিয়েছে? শুনেছি তার বাবা একটা কেসে লকআপে গিয়েছিল। তিনি ছাড়া পাওয়ার পর তারা বেইনহো থেকে কোথাও যেন চলে যায়। কিন্তু কেন? কেন আমাকে ছেড়ে চলে গেছে? কেন আজ আমার বাচ্চারা তার বাবাকে বাবা বলে রাখতে পারে না? আহির মায়ের পেছনে গিয়ে দাঁড়ালো। আমি গৌরীকে হারিয়েছি, কষ্ট হচ্ছে। রাফিদ মোহিনীকে হারিয়েছে, মেনে না নিলেও নিতে হচ্ছে। কিন্তু তুমি সব পেয়েও, পূর্ণতা ছুঁয়েও, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও শেষে কিনা অসমাপ্ত রয়ে গেলে। তোমার সংসার। কথাগুলো বলে তোমার কষ্টগুলো বাড়িয়ে দিচ্ছে হয়তো, তবু বলতে খুব ইচ্ছে করছে, কি হবে আর অতীতের মাঝে পড়ে থেকে? ফিরে এসো, সন্তানদের ঘিরে বেঁচে থাকো, একটু হাসো। যদি সে ফিরে আসার হয় তবে নিশ্চয়ই ফিরে আসবে। সে ফিরে আসবে, আমার বিশ্বাস। সেটাই যেন হয়। আহির বৈঠকখানায় আসলো। মাহির ও ফারিয়ান আমজাদের দাড়ি ধরে টানছে। আমজাদ চৌধুরী দুই নাতিকে দুই দিকে দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। ফারিয়ান নানা দেখা পেয়েই শুধু মাহিরকে নিয়েই অভিযোগ করে, মাহির বিকেলের থেকে মেরেছিল ওকে খেলনার ভাগাভাগি করতে গিয়ে। এখন নালিশ করছে ফারিয়ান। মাহির ফারিয়ানের কথা শুনে দূরে গিয়ে দাঁড়ালো, দুই কোমরে হাত দিল। রাগ করছে যেন তার। নানার দিকে চেয়ে চেঁচামেচি করে বলল, আমি ওকে মারিনি, ও মিথ্যে কথা বলছে। আমজাদ মাহিরকে লক্ষ্য করে বলল, অপরাধ করলে স্বীকার করতে হয় বলে ফারিয়ানকে কোলের ভেতরে নিল। মাহির বলল, আমি মাহির মিথ্যে বলি না বলে দৌড়ে দোতলার দিকে চলে যায়। মায়া শুনল মাহিরের কথাটা, সেই তেজ, সেই কথা বলার ভঙ্গিমা, যে সব কিছু মীরের ছিল। মীরও তো সেদিন বলেছিল, আমি মিথ্যে বলি না, আমি ফিরে আসবো। আসেনি। আমজাদ চৌধুরী মায়ের মুখটি দেখেন, তার কষ্ট হয় মেয়ের জন্য। সেদিন মেয়ের থাইল্যান্ডে চলে যাওয়ার পর যখন আর খোঁজ পাওয়া গেল না, তিনি দ্বিতীয়বার তখন খোঁজ পাঠান, কিন্তু কোনো হদিশ মেলেনি মীরের। থমাসনের জয়ন্তম বেগম বেঁচে নেই। 1954 সালে প্রথম দিকে তার মারা যান। কৃষ্ণার বিয়ে হয়েছে কলকাতা শহরের শ্বশুরবাড়ি। শাহনারা বেগম গতকাল মেয়ের শ্বশুরবাড়ি। শ্যালক বেশ কিছুক্ষণ থেকে অসুস্থ, সোফায় অপর পাশে বসে তাসবিহ পড়ছেন। পড়তে পড়তে দুই নাতির ঝগড়া দেখছিলেন। মায়েরকে দেখছিল প্রাণ ভরে, বাবার মতো হয়েছে সে। ঘুরে তাকালো মেয়ের দিকেও, চুলগুলো ছোপা হয়েছে, চোখে চশমা। মাইগ্রেনের সমস্যা দেখা দিয়েছে মায়ার। চোখে নিচে হালকা কালো দাগ, শরীর কিছুটা রোগা হয়ে গেছে। মা হিসেবে এমন দৃশ্য দেখতে তার হৃদয়ে বাধা দেয়। মায়া চেয়েছিল শহর গিয়ে থাকবে, শ্যালক যেতে দেয়নি। এখানে সবাই আছে, শহরে সে থাকবে নীরবে, নিস্তব্ধতায়, ভেবে বাধা দেয় সে মেয়েকে। আহির আমজাদের বসে প্রকাশনী নিয়ে কথা বলছে। মাই তো তাদের সাথে যোগদান করেছে। মায়া ফরিয়ানকে নিয়ে ঘরে চলে যায়। মেয়ের মাথায় তার মতোই চুল ভেবে ভাবতে মায়া ফাবিয়ার মাথায় চুলগুলো বেঁধে দেয়। ফারিয়ান আয়নায় মায়ের প্রতিবিম্ব দেখে বলল, মা, তুমি বাবার কাছে আমাদের নিয়ে যাবে না? মায়ের চুলগুলো বেনুনি করে প্রসঙ্গ পাল্টে ফেলল। নিত্যদিন একই প্রশ্নের জবাব যে তার নিকট নেই, এমন প্রশ্ন যে তাকে এড়িয়ে চলতে হয়। নীরবে কতই না চোখের জল ঝরছে তার। সমুদ্রের নোনা জল যেন সবটুকু তার জন্যই বরাদ্দ ছিল বলেই আজ এত কাঁদতে হচ্ছে তাকে।
বুলবুল আসে তার ঘরে। সন্ধ্যার পর বাচ্চাদের জন্য নাস্তা খাওয়া হয়নি। বুলবুল ছিল না, সবে বাজার সেরে ফিরে এসেছে। ওদের জন্য নাস্তা বানিয়েছে। আদর করে কাছে ডেকে ওদের নাস্তা দিল। মায়া ক্যালেন্ডারের সামনে গিয়ে দাঁড়ালো। 1959 সাল, ডিসেম্বরের 30 তারিখ। সামনে দাঁড়িয়ে আছে সে। আর দুদিন পর আর মীরের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে কিভাবে সময় পার হয়ে গেল তাদের। গত 7 বছর ধরেই প্রতি বছর বিবাহবার্ষিকীর দিন সে উৎফুল্লতা নিয়ে পথের বাঁকে চেয়ে থাকে। এই বুঝি মীর ফিরে আসবে। টেলিফোনের রিং বেজে উঠবে। রিসিভার তুলতে বোধহয় অপর প্রান্ত থেকে মীরের কণ্ঠটা ভেসে উঠবে। কিন্তু আর আসে না তার শব্দ, আর আসে না তার কল। মায়া বাচ্চাদের দিকে একবার তাকিয়ে ঘর থেকে বের হয়ে ছাদে চলে যায়। কোণটিতে একখানা চাঁদ উঠেছে। আকাশের দিকে তাকিয়ে থাকে মায়া। মীর নামক মানুষটি আজ সঙ্গে নেই। তবু ভাবে, আকাশের নিচেই তো রয়েছে। দুজন দুই প্রান্তে বসবাস করছে। সে কেমন আছে খুব জানতে ইচ্ছে করে। কোথায় আছে? মায়াকে মনে পড়ছে তো, নাকি সব বলে স্বার্থপরের মতো বেঁচে আছে? মায়া মীরকে স্বার্থপর ভেবেই নিজেকে আতঙ্কে উঠল। তার স্বামীর সাথে যে স্বার্থপর শব্দটি বেমানান। ঘাড় সোজা করে তাকায় সরু চোখে, সোজা হয়ে। যত দূর চোখে যায় শুধু রাতের নিস্তব্ধ অন্ধকার। কোথাও কোথাও গাছের ডালের ফাঁকে চাঁদের আলো। গ্রামে কিছু মুরব্বী হাতে টর্চ নিয়ে দল বেঁধে কোথাও একটা যাচ্ছে। কেউ কেউ যাচ্ছে চৌরঙ্গি হাট বাজারে। বাজারে একটা টেলিফোন এসেছে। সেখানে থেকে দূরের আত্মীয় স্বজন আপনজনের সাথে সবাই কথা বলার উত্তম সুযোগ পেয়েছিল। আলীনগরের আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। কেবল থমকে গেছে চৌধুরী বাড়ি। সে সাথে নীরব হয়ে গেছে চঞ্চল সেই মায়াবতী। আহির ছাদে সিগারেট খাওয়ার জন্য এসেছে। এসে মায়াকে দেখলো আড়ালে, সিগারেট ফেলে দেয়। মায়াকে একা সময় কাটাতে দেবে ভেবে আবার চলে যাবার জন্য পা বাড়াতেই মায়া দেখে ফেলল। সে ডাকে আহিরকে। আহির পাশে গিয়ে দাঁড়ালো। মায়া বলল, কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন শুনেছি, আপনি তো লিখছেন। একটা কবিতা শোনান তো। একটা কবিতা লিখেছি অবশ্য। নাম কি কবিতাটার? অপেক্ষা। শোনান। আহির সুরেলা কণ্ঠে বলতে শুরু করলো কবিতা। আমি অপেক্ষা করছি ঘড়ির কাঁটার শব্দের ভেতরে, যেখানে প্রতিটি টিকটিক শব্দে তোমার নাম উচ্চারণ হয়। অপেক্ষা মানে শুধু থেমে থাকা না, অপেক্ষা মানে নিজের ভেতরকে প্রতিনিয়ত একটু একটু করে ভেঙে ফেলা। জানলার পাশে বসে আলো নিভে যেতে দেখি, তোমার আসার কথা ভেবে অন্ধকারকেও আপন ভাবি। সবাই বলে এত অপেক্ষা করো না, কিন্তু কেউ জানে না এই অপেক্ষার মাঝেই আমি এখনও তোমাকে বাঁচিয়ে রেখেছি। যেদিন সেদিন আসে হয়তো আমাকে আগের মতো পাবে না, তবু এই অপেক্ষা আমার সবচেয়ে গভীর ভালোবাসা হয়ে তোমার দিকেই তাকিয়ে থাকবো। এক পুড়ে যাওয়া হৃদয়ের শুধু অক্ষরই থাকবে। মায়া দীর্ঘ নিঃশ্বাস টেনে ফেলে বলল, অপেক্ষা আমরা মৃত নয়, বরং জীবিত মানুষের জন্য করতে করতেই একসময় আমরাই মরে যাই। সব অপেক্ষার প্রহর শেষ হয়, কিন্তু অপেক্ষা মানুষকে বদলে দেয়। অপেক্ষা করতে করতে আমরা মানুষটাই চেয়ার স্মৃতিটাকে বড্ড ভালোবাসতে শিখে যাই। যার জন্য অপেক্ষা করি সে না এলেও অপেক্ষাটা থেকে যায়। অপেক্ষা হলো ভালোবাসার নীরব প্রমাণ। এক নীরব মৃত্যু, দেহের মৃত্যু সবাই দেখে। যদি প্রিয় মানুষগুলো আত্মার মৃত্যু যন্ত্রণা দেখত, তবে ছাড়া যাওয়ার আগে বোধহয় একটাবারও ভেবে নিত। চতুর্থ সমাপ্তির প্রথম অংশ রয়েছে এটা। সময়টা ছিল 1870 সাল। রাতটি ছিল অস্বাভাবিক নীরব। চারপাশে সঙ্গীত ছিল চাঁদের আলো। একটু শিমুল গাছ, শিমুল গাছটির স্পর্শে আলগোছে বসেছিল এক ছদ্মবেশী রাখাল বাসিওয়ালা সুফিয়ান হায়দার। হায়দার বংশে একটি নক্ষত্র, শ্যামবর্ণের ঘাড়া এক সুদর্শন পুরুষ, যার রাজ্যে জুড়ে ছিল রহস্য, অসমাপ্ত বাণী, অসমাপ্ত প্রেম। সে রাতে রাখাল বাসিওয়ালা জমিদার কন্যাকে আকৃষ্ট করে তার বাঁশির সুরে মুগ্ধ করে ছুটে আসে সেই ফারদিন আর সেদিন এসেছিল। কিন্তু রাখালবাসিয়া ছিলেন প্রতিশোধের নেশায় মোড়ানো এক মানব। কিন্তু কে জানতো রাখাল সেদিন জমিদার কন্যার রূপেই মুগ্ধ হবেন। রাখাল বাসিওয়ালা সুফিয়ানকে দেখে সেদিন জমিদার কন্যা ফারদিনও প্রেমে পড়ে। সময় গড়াতে গড়াতে এক পর্যায়ে শুরু হয় তাদের প্রেমের কাহিনী। জমিদার কন্যার স্বপ্নের সাম্রাজ্য ছিল একটি ক্ষুদ্র সংসার। রাখাল বাসিওয়ালা আর সেই গড়ে ওঠা সংসার
কিন্তু ভাগ্য আর সেই সুযোগ দিল কই। তাদের মাঝে বাধা হয় তালুকদার বংশের নরখাদক পাষাণ সন্তানগুলো, যাদের মস্তিষ্ক জুড়ে ছিল কুসংস্কার। কত মানুষ ধরে বেঁধে বাঘের খাদ্য বানিয়েছে। একসময় বোনকে বাঁচাতে শিশুদের রক্ত সংগ্রহ করে খালি করেছে তাদের অপর মায়ের বুক। পাষাণ খেয়ালে হেসে সুফিয়ান হায়দার চাকরি পা পিছলে পড়ে ফারদিনা। একটি গ্রাম, একটি ব্রিটিশ দল, একটি ভয়ঙ্কর ডিল পরিবর্তন করে দেয় সুফিয়ান হায়দারের জীবন, ধ্বংস করে ফারদিনা আর তার ভালোবাসার বাঁধন। পূর্ণতায় ছোঁয়া পেতে পেতে ফারদিনা মৃত্যুবরণ করে তার প্রিয় মানুষটার হাতে। সুফিয়ান হায়দার সেদিন বুক কেঁপেছে, হাত কেঁপেছে, হৃদয়টা ভেঙে চুরমার হয়েছে। সমুদ্র আছড়ে পড়েছিল মাথার ওপর যেদিন নিজ হাতে ফারদিনাকে মেরে ফেলেছিল। একটি গ্রাম শত শত গ্রামবাসীকে বাঁচাতে কোরবান দিয়েছিল সে সেদিন নিজের ভালোবাসাকে। কিন্তু কে জানতো তার ভালোবাসার মানুষটি বেঁচে আছে, সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছে। অথচ সে মেরেছিল টুকরে টুকরে। একটি ভুলের কারণে শেষ হয় নবাব বংশ, ধ্বংস হয় হায়দার বংশ। আলিমনগর থেকে হারিয়ে যায় তালুকদার বংশের সন্তানরা। একতরফা ভালোবাসা আমজাদ নুরবেগ বাকি জীবনটা কাটিয়ে দিয়েছে একতরফা ভালোবেসে। হেলেনা বেঁচে ছিল মৃত্যুর স্বাদ নিয়ে। ফারদিনা মর্মাহত অবস্থা থেকে ফিরে এসে প্রথম খুঁজেছিল তার ভালোবাসা সুফিয়ান হায়দারকে। পায়নি। কিভাবে পাবে? বেঁচেই যে ছিল না। গলিবদ্ধ হয়ে মানুষটি দুনিয়ার মায়া ত্যাগ করেছিল, আর ফারদিনা বেঁচে ছিল তার হয়ে। যাওয়া স্মৃতিগুলো আঁকড়ে ধরে নিজের সন্তানকে ঘিরে। অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালা হাতে ছোঁয়ার তৈরি হয়েছিল একটি বই, দ্য সাইলেন্ট মার্ডার। সে কি জানতো বইটি অসম্পূর্ণই থেকে যাবে? তাকদির তাকে বইটি সম্পূর্ণ করতে দিলই না। সে সাজিয়েছিল বইটি নিজের সবটুকু আবেগ দিয়ে, লিখেছিল না হওয়া মানুষটিকে ঘিরে। সবশেষে বইটি প্রকাশিত হয়। বইটি ঘিরে শত শত মানুষের একটি প্রশ্ন, সুফিয়ান হায়দারের শেষে কি বলতে যেতে চেয়েছিল? কি ছিল তার মনের মধ্যেকার লুকোনো কথাগুলো? কি এমন বাক্য ছিল যা তিনি ব্যতীত কেউ জানতেন না? আগাম দিনেও সে কি সেই অপ্রকাশিত সত্যটা প্রকাশিতই রয়ে যাবে? যে বুঝছে না বেগম তিনি কেন তার স্বামীকে নিজ হাতে মেরেছিলেন, তা যে আরও অজানা। হিংসে, প্রতিশোধ, দ্বন্দ্ব, কুসংস্কার কখনো শান্তি বয়ে আনে না, বরং উপহার দেয় ধ্বংস। 1952 সালে শীতে ভেজা উদাস দুপুরে মায়া ছুটে যায় জঙ্গলে বাঁশির সুর পেয়ে। সেদিন তার প্রথম দেখা হয় মীর জাফর সনের সাথে, ওরফে মীর হায়দারের সাথে। বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করার সময়টা যেন ঠিক সেদিন থেকে শুরু হয়েছিল। বেদনা, হাহাকার, আর্তনাদ সব যেন শুরু করে দিয়েছিল সেই জঙ্গলের ভেতর থেকেই। বাবার মুখে এক মায়াবতীর বর্ণনা শুনে ব্যাকুল হয় মীর। জানতে পারে সেই মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে আছে তার অনেক দিন আগের থেকে। অথবা ছুটে আসে থাইল্যান্ডের রাজ্য থেকে ভারতে ডেটের মাসিতে। হাজার তো বাধা বিপত্তি পার হয়ে পূর্ণতা মিলেছিল তাদের, কিন্তু সেদিন পূর্ণতা মিললেও মেলেনি। তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় নবাব শেষদাহা। অপহরণ করে মীরকে, বিষ পান করে মেরে ফেলেছিল তার যমজ ভাই নীরকে। ভালোবাসা, দ্বন্দ্ব, হিংসে সেদিন নবাব শেষদাহাকে জড়িয়ে ধরেছিল, অত্যাচার করেছিল অমানবিকভাবে মীরকে। তবু শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে মায়ার দেওয়ার তাকে প্রথম শেষ এবং চিঠির মাধ্যমে সে জানে সেই চিঠিতে কি ছিল। শত বাধা পেরিয়েও সেদিন মীর জাফর সন ওরফে হায়দার বংশের বংশধর ছুটে আসে তার মায়াবতীর কাছে। বাকরুদ্ধ হয়ে যাওয়া নারীর কণ্ঠে ফের শব্দ ফিরে আসে মায়ার। স্বামীকে মৃত ভেবে নিজেকে তিলে তিলে শেষ করতেই পুনরায় হাসি মিলিয়েছে সেদিন। কিন্তু সেই হাসি আর বেশি দিন স্থায়ী হলো কই। অ্যাডওয়ার্ডের চক্রান্তে মীর ফিরে থাইল্যান্ডে, এরপর আর আসেনি ফিরে। তার মায়াবতী যে আজও সন্ধ্যা নামার পর একটা কলের জন্য অপেক্ষা করে, পথে চেয়ে থাকে। তার সন্তানরাও যে বাবার অপেক্ষায় চেয়ে থাকে। দ্য সাইলেন্ট মার্ডার বইটির অসম্পূর্ণ অবশেষে সম্পূর্ণ করে মায়া প্রকাশিত করে বইটি। প্রকাশক আহির মির্জা। নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে আহির মির্জা গোয়েন্দা নামক শব্দটি মুছে ফেলেছে নিজের নামের শেষ থেকে। আজও সে সব পথ চেয়ে থাকে তাকে ফেলে রাখা মানুষটির জন্য। সব হারিয়ে আহির মির্জা শূন্য প্রতীকের মতো সে অন্ধকার পথে চেয়ে রয়েছে। অধ্যায় 6। 1959 1 জানুয়ারি। দিনটি প্রতিদিনের মতো শুরু হয়েছিল। একাকিত্ব ছায়ামূর্তি চারপাশে। প্রতিধ্বনিত হচ্ছে তৃষ্ণা গতরাতে ট্রেনে ওঠা নিয়ে।
সাথে তার মা ছিলেন। আজকের দিনে মায়াকে তৃষ্ণা শুভেচ্ছা জানায়, তাই গতকালেই চলে এসেছে। ছোটবেলা থেকে মায়াকে চাচাতো বোন নয়, বরং নিজের মায়ের পেটের বোনের মতো দেখে এসেছে সে। সারাদিন মরার মতো পড়ে থাকা মায়া এক দৃষ্টিতে তার আর ভালো লাগে না। অনেকবার বলেছে শহরে চলে যেতে, তাদের সাথে থাকবে। মায়া প্রথমবার রাজি হয়েও পরে আর যেতে চাইল না। বলে, উনি যদি বাড়ি ফিরে এসে আমাকে না দেখেন তবে যে কষ্ট পাবেন। ওনাকে দেওয়া টেলিফোন নাম্বারটি আমাদের, কল করলে এই নাম্বারই করবেন। যদি কল দিয়ে আমাকে না পান। মায়ের মুখে সেদিন এমনটি শুনে তৃষ্ণা খুব কেঁদেছিল। তবু এই কথার বিপরীতে জবাব দেওয়ার শব্দ তার খুঁজেছিল না সে। মাহির ও ফারিয়ান তৃষ্ণার সাথে খেলা করছে উঠানে। মায়া দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, মৃদু মৃদু হাসছে। তার সন্তান দুটো সারা জীবন এইভাবে হেসে যাক, এই প্রার্থনাই সে করছে। তার মতো ভাগ্য যাতে এদের না হয়। মনে মনে এহেন প্রার্থনার শেষে ঘরের ভেতরে প্রবেশ করে। আহির ও রাফিদ বসার ঘরে বসে আছে। শালুক বেগমের পায়ের দিকে শব্দটি হঠাৎ লোভ পাচ্ছে। মায়াকে বলেন, আমার জন্য একটু সরিষার তেল গরম করে নিয়ে আয় তো, এরপর পায়ে মালিশ করে দে। মায়া মাথা কাত করে সম্মতি জানিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘর থেকে চৌরঙ্গি হাটের রাস্তাটা দেখা যায়। মায়া ওকে দিয়ে ওদিকে পানি দেখে। আসে না নতুন কেউ, নতুন গাড়ি নিয়ে কেউ প্রবেশ করছে না। অগ্লিনের মতো অর্শ নিয়ে কেউ ছুটে আসছে না। মায়া শালুকের পায়ে তেল মালিশ করছে। শালুকের মেয়ের দিকে তাকিয়ে বলল, আজকে তোর বিয়ের 7 বছর পূর্ণ হবে। ভাবতেও অবাক হচ্ছি, আমার সেই ছোট্ট মায়া কত বড় হয়েছে, মা হয়েছে, 2 সন্তানের জননী হয়েছে। দোয়া করি যেন আদর্শ মা হতে পারিস। মা, উনি ফিরে আসুক সেটা দোয়া করলে না কেন? শালুক থ হয়ে গেলেন, অসহায়ের মতো তাকায় ঘুরে মেয়ের দিকে। মায়ের গাল ছুঁয়ে বলল, সবসময় দোয়া করিয়ে যে মা, যেন তোর হাসি খুশি জীবনটা আবার ফিরে আসে, মীর যেন ফিরে আসে। আমার মন বলছে উনি ফিরে আসবে, বলল মায়া খুব আত্মবিশ্বাসের সাথে। শালুক অন্যদিকে চোখ সরান, তিনি কিছু ভাবেন। তার ভাবনা জগতে মীর। মায়া শালুকের অভিব্যক্তি দেখে বলল, কি ভাবছো মা? কিছু নয়। শালুকের কণ্ঠ ভাঙা। বলো মা। শালুক সময় নিলেন, বললেন, মীর বেঁচে আছে তো? কোনো দুর্ঘটনা বা কোনো কারণে? এখানে এসে শালুক থেমে যান। মায়ের চোখ জোড়া ফুলে ওঠে, টলমল করে জল। বুকের ভেতর এক প্রকার বিস্ফোরিত শব্দ সৃষ্টি হয়। বলল, না মা, উনি যেখানে আছেন ঠিক আছেন, হয়তো ফিরেও আসবে। ফিরুক, আমিও চাই, কিন্তু তুই ধরে নি আর ফিরে আসবে না। গত 7 বছর ধরেই তো অপেক্ষা করে করে শেষ করে দিয়েছিস নিজেকে, এবার একটু সামনে নে নিজেকে। মায়া হেসে বলল, নিজেকে সামনে নিয়েছি তো মা, কিন্তু তার জন্য অপেক্ষা করেই যাব আমি। ভালোবাসার বিপরীত শব্দ যে অপেক্ষা, সে অপেক্ষায় রইলাম আমি তার। ফিরে আসবে আমার জন্য, আমার সন্তানদের জন্য। আমি প্রতিনিয়ত বলি, মাহির, ফারিয়ান যেন ওদের বাবাকে একবার হলেও নিজের চোখে দেখতে পারে, বাবা বলে ডেকে জড়িয়ে ধরতে পারে। তোমার দোয়া বিফলে যাবে না। মায়া তেলটা নিয়ে উঠে দাঁড়াতেই নবাব শেষদাহা হাজির হয়। নবাব শেষদাহা নিজেকে আত্মসমর্পণ করেছিল চৌধুরী পরিবারের কাছে, ক্ষমা চেয়েছিল সবার কাছে। শালুক, আমজাদ, মায়াও সেদিন তাকে ক্ষমা করে দেন। এরপর থেকে মাঝে সাঝে আসা হয় চৌধুরী বাড়িতে তার। মাহির ফাবিয়ানের সাথে এসে কখনো কখনো খুনসুটি করে, তার হাতে একটি ফুলের তোড়া। শেষদাহা শালুককে সালাম দিল। মায়া কিছু না বলে রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে তেল রেখে উঠোনে বাচ্চাদের দিকে চলে আসে। শেষদাহা তার পিছু পিছু গিয়ে দাঁড়ায়। মায়া তার সম্মুখে এসে বলল, আমার প্রতি বিবাহবার্ষিকী এসে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, কিন্তু কেন? ওই দিনটি তোমার জন্য বিশেষ দিন, বলে তোড়াটা তার হাতের দিকে এগিয়ে দেয়। মায়া ধন্যবাদ জানান। মায়ের এসে ফুলের তোড়াটা নিয়ে খেলতে শুরু করে। শেষদাহা মায়ের দিকে যে উসকুস করতে করতে বলল, একটা কথা বলার ছিল। বলুন। আমিও সবসময় চাই মীর ফিরে আসুক। এরপর একদিন এই বিষয়ে রাফিদের সাথে কথাও বলতি। রাফিদ আমায় কথা মতো থাইল্যান্ডে পাড়ি জমায়, কিন্তু রাফিদ জানতে পারে মীর ওরা আর বের হতে থাকে না, এবং কি ওদের কোম্পানিতেও রেস্ট্রিকশন সিল দেওয়া ছিল। আশেপাশের প্রতিবেশী এবং কোম্পানি ওনাদের কাছে খোঁজ নিলেও তারা কেউ মীরের হদিস দিতে পারে না, জানেও না কোথায়। কিন্তু এত বছর পরেও যখন আর ফিরে আসলো না, তবে বোধহয় আর আসবে না। তেমনি আবার ঢোক গিলে বলল, আমি তোমাকে ভালোবাসি মায়া, আজও।
কিন্তু তোমাকে চেয়ে আর নিজেকে কষ্ট দিচ্ছি না। শুধু একটাই প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন তোমার সব প্রার্থনা কবুল করেন, তোমার মিলকে ফিরিয়ে দেন। এটাই আমার চাওয়া শেষ। আর আজকের পর আমি আর কোনোদিনও তোমার সামনে আসবো না। এই দেখায় তোমার সাথে আমার শেষ দেখা। চোখ ভেজে শেষ ধার মাটিতে দৃষ্টি নিবদ্ধ করে ফেলল। ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা, বলে শেষদা এক পা দু পা করে পেছনে সরে, এরপর একবারে দিক বদলে চোখের জল মুছতে মুছতে বিড়বিড় করে একবার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলল, মীর যদি বেঁচেই থাকে আর যদি মায়ের হয়েই থাকে সে, তবে তুমি ফিরিয়ে দাও ওকে। শেষ অংশ। দিন ফুরিয়ে রাতের আধা নেমে আসে ধরণীতে। বৃষ্টি বইছে বাইরে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। আলিমনগরের শীতের দিনে হঠাৎ বৃষ্টি, এটা আশ্চর্যজনক কিছুই নয়, স্বাভাবিক। বাইরে নিশুতি পরিবেশ। ঘড়ির সময় এখন ঠিক রাত 11টা। তৃষ্ণা মায়াকে শুভেচ্ছা জানিয়ে এখনও মেয়ে নেই, তবু তৃষ্ণা মায়ের একটুখানি খুশির জন্য তাকেই শুভেচ্ছা জানায় আর বলে মীর ভাইয়া ফিরে আসবে। মায়া এহেন কথায় খুব খুশি হয়। মাহির ফারিয়ান ঘুমিয়ে পড়েছে। ফারিয়ান এখনও আধঘুম, নড়ে চড়ে। মায়া ওর শিওরে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত বোলাতে বোলাতে একবার তাকায় ঘড়ির দিকে। সময়ে বাড়ছে 12টা ছুঁই ছুঁই। মায়া বিছানা থেকে বারান্দায় গেল। বাইরে অজানা কারো আগমন নেই। সে ঘরে ফিরে আসে, পায়চারি করতে শুরু করে। প্রতিদিনের অপেক্ষার চেয়েও প্রতি বছর বিবাহবার্ষিকীর অপেক্ষা যেন মায়ের ভরসাটা একটু বেশি ধারালো করে দেয়। তার আত্মবিশ্বাস আজকের দিনে বেশি জোর থাকে। মীর বোধহয় ফিরে আসবেই, নয়তো কল করবে। মায়া ঘুরে ঘুরে টেলিফোনের আশেপাশে যায়, বেজে ওঠে না কল। মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালো। মায়া ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে টেলিফোনটি বেজে ওঠে। মায়া হকচকিত হয়ে গেল। টেলিফোনের কাছে গিয়ে রিসিভারটা তুলে নেয়। হাতটা কাঁপছে। ওপাশ থেকে কোনো শব্দ নেই। মায়া কাপা গলায় আগ বাড়িয়ে বলল, হ্যালো, কে? আমি। উপন্যাসটা এখানে শেষ হয়ে গেছে। লেখিকা এই গল্পটিকে শেষ করেনি, একটা অসমাপ্ত প্রেম কাহিনী থেকে গেছে। আদৌ কি সেটা মিরি ছিল যে আমি বলল, নাকি অন্য কেউ? মায়া কি সত্যি মিরকে পেল নাকি পায়নি? একটা অজানা অস্থিরতা যেন রয়ে গেল গল্পটা শেষ হওয়ার পরেও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এরপরে আপনারা কোন গল্পটা আমার কাছ থেকে শুনতে চাইছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।